হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। আমি তোমাদের সৌপম স্যার। তো চলে এসেছি তোমাদের এএনএম জিএনএম 2024 এর লাইফ সায়েন্সের একটা সেট নিয়ে। তো আজকে কিন্তু আমরা সেট নাম্বার 21 নিয়ে ডিসকাস করব। তো এর আগে কিন্তু অলরেডি আমরা 20টা সেট করে ফেলেছি। তো যারা যারা এখনো পর্যন্ত ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই করে ক্লাসগুলো দেখে নেবে। সেখানে কিন্তু তোমাদের এক্সাম রিলেটেড বিভিন্ন রকম যে টপিকগুলো রয়েছে তোমাদের সিলেবাসে, সেখানে কিন্তু বিভিন্ন রকম কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাশন করেছি এবং বিভিন্ন রকম টপিক নিয়ে কিন্তু সেখানে আমরা আলোচনা করেছি। তো অবশ্যই করে ক্লাসগুলো তোমরা দেখে নেবে। সামনে কিন্তু এক্সাম রয়েছে তোমাদের, ভালো করে কিন্তু ক্লাসগুলো তোমরা রিভাইজ করে থাকো বারবার। এবং কোনো রকম কোনো প্রবলেম, কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই করে আমাদেরকে জানাতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানে তোমরা জয়েন হতে পারো এবং লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফ গুলো পাওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ অবশ্যই করে সেখানে তোমাদের জয়েন করতে হবে। লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে গেলে পেয়ে যাবে। তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। দেখে নেই কি কি কোয়েশ্চেনগুলো রয়েছে সেট নাম্বার 21। চলো, কি বলছে দেখো। 16 ড্যাশ পেশিকে হাড়ের সঙ্গে যুক্ত করে। তাহলে হাড়ের সঙ্গে পেশিকে যুক্ত রাখে কে? ঠিক আছে, কানেকটিভ টিস্যুটার নাম কি, যেটা হচ্ছে আমাদের হাড়ের সঙ্গে পেশিকে যুক্ত রাখছে? তাহলে দেখো বলছে তরুণাস্থি, টেন্ডন, অ্যারিওলা নাকি লিগামেন্ট। মনে রাখতে হবে এখানে কিন্তু পেশিকে হাড়ের সঙ্গে যুক্ত রাখার কথা বলা হচ্ছে। যেটা কানেক্ট করছে সেই কানেকটিভ টিস্যুটা কি হয়ে যাচ্ছে এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে টেন্ডন। ঠিক আছে, অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। টেন্ডন কি করছে, আমাদের পেশিকে হাড়ের সঙ্গে যুক্ত রাখছে, মানে বেঁধে রাখছে আর কি। আর আরেকটা জিনিস আমাদেরকে এখানে মনে রাখতে হবে, যে লিগামেন্ট রয়েছে, এই লিগামেন্ট কি করছে, হাড়ের সঙ্গে হাড়কে বেঁধে রাখছে। ঠিক আছে, বা হাড়ের সঙ্গে হাড়কে যুক্ত রাখছে। ঠিক আছে, হাড়ের সঙ্গে বা হাড়কে যুক্ত রাখছে, যুক্ত করছে কার সঙ্গে? করছে হাড়ের সঙ্গে। ঠিক আছে, হাড়কে হাড়ের সঙ্গে যুক্ত করছে হচ্ছে লিগামেন্ট এবং পেশিকে হাড়ের সঙ্গে যুক্ত করছে হচ্ছে টেন্ডন। ঠিক আছে, আর তরুণাস্থি আমরা জানি, তরুণাস্থি হচ্ছে গিয়ে কি না অস্থির মতো, কিন্তু আমরা যেটাকে নরম হাড় বলবো। ঠিক আছে, তরুণাস্থি মানে নরম হাড় বলবো। এবং আমাদের শরীরের মধ্যে সবচেয়ে অ্যাবান্ডেন্ট বা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে কোন টিস্যুগুলো বা কোন কলা, সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু। ঠিক আছে, সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু, যেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু পাওয়া যাচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 17 বলছে নবজাতক মেয়ের কোষে ক্রোমোজোমের কম্বিনেশনটি কি হয়ে থাকে? নবজাতক মেয়ে, যেই মেয়েটা হচ্ছে এইমাত্র জন্মালো, তাহলে তার কোষের মধ্যে কম্বিনেশনটা কি হবে? ঠিক আছে, ক্রোমোজোমের যে কম্বিনেশন সেটা কি হবে এটা বলতে বলা হয়েছে। তাহলে দেখো বলছে 44টি অটোজোম প্লাস এক্স এক্স, বলছে 22টি অটোজোম প্লাস এক্স এক্স, তারপর বলছে দেখো 44টি অটোজোম প্লাস এক্স ওয়াই, 22টি অটোজোম প্লাস এক্স ওয়াই। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? নবজাতক মেয়ে, তাহলে মেয়ে যেহেতু বলেছে আমরা জানি, তাহলে মেয়ের কোষে তাহলে ক্রোমোজোমের কম্বিনেশন হয়ে যাচ্ছে অপশন এ, দেখতে পাচ্ছি আমরা 44টি অটোজোম এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখে নেব এক্স এক্স থাকছে। ঠিক আছে, এক্স এক্স থাকছে, যেহেতু মেয়ে সেই জন্য কিন্তু এখানে আমাদের এক্স এক্স ক্রোমোজোম হচ্ছে। যদি আমাদেরকে বলতো যে ছেলে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু অপশন সিটা অ্যান্সার করতাম। ঠিক আছে, যদি আমাদেরকে বলতো যে নবজাতক ছেলে বা ছেলের দেহে, যাই হোক, ঠিক আছে, নবজাতক হোক বা যে কোনো ছেলেই হোক, তাদের ক্ষেত্রে কিন্তু 44টি অটোজোম থাকবে এবং এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকবে, যেটা হচ্ছে কি আমাদের এক্স এবং ওয়াই। এবং যে কোনো মেয়ের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে 44টি অটোজোম থাকবে এবং তাদের ক্ষেত্রে যে সেক্স ক্রোমোজোমটা থাকছে সেটা কিন্তু এক্স এক্স হচ্ছে। ঠিক আছে, এই যে 22টি অটোজোম প্লাস এক্স এক্স, এটা কোথায় থাকছে আমরা দেখবো। এই 22টি অটোজোম প্লাস এখানে যদি আমাদেরকে একটা শুধুমাত্র একটা এক্স দিত, সেক্ষেত্রে আমরা জানি এটা হয়ে যাচ্ছে কোথায়, এটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু ডিম্বাণুর ক্ষেত্রে। ঠিক আছে, এবং এখানে যদি আমাদেরকে 22টি অটোজোম প্লাস এক্স অর ওয়াই যে কোনো একটা দিত, ঠিক আছে, এক্স অর ওয়াই যে কোনো একটা দিত আমাদেরকে, সেক্ষেত্রে এটা কি হয়ে যেত না শুক্রাণুর ক্ষেত্রে হয়ে যেত। ঠিক আছে, সেটা কিন্তু এই ক্ষেত্রে আমরা জানি যে এটা কিন্তু শুক্রাণুর ক্ষেত্রে ক্রোমোজোম হয়ে যেত। ঠিক আছে, হয়ে যেত। তাহলে সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে আমাদের যে এটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড, এটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড এন সংখ্যক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এন সংখ্যক এবং এটাও হয়ে যাচ্ছে আমাদের কিন্তু এন সংখ্যক, এটা হয়ে যাচ্ছে এন সংখ্যক, এটা হয়ে যাচ্ছে আমাদের 2n বা ডিপ্লয়েড এবং এটাও হয়ে যাচ্ছে কিন্তু আমাদের 2n বা ডিপ্লয়েড। তাহলে এইগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ক্রোমোজোমের যে কম্বিনেশনগুলো সেগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। চলো নেক্সট
কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে, ক্লামাইডোমোনাস কোন রাজ্যের অন্তর্গত? ক্লামাইডোমোনাসকে আমরা কোন রাজ্যের মধ্যে ফেলতে পারি? আমরা আগের ক্লাসেও কিন্তু আলোচনা করছিলাম যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস রয়েছে আর.এইচ হুইটেকারের, সেখানে কিন্তু 5টা রাজ্যের কথা তিনি বলেছিলেন, ঠিক আছে। মনেরা, প্রোটিস্টা, ফানজি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এই সমস্ত যে তিনি বলেছিলেন, ঠিক আছে। তো তার মধ্যে কিন্তু এই ক্লামাইডোমোনাসকে আমরা কোথায় ফেলতে পারবো, ঠিক আছে। দেখো তাহলে অপশন এ তে বলেছে প্ল্যান্টি, অপশন বি তে বলেছে প্রোটিস্টা, অপশন সি তে বলেছে ছত্রাক এবং অপশন ডি তে বলেছে মনেরা। তাহলে রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাচ্ছে, আমরা জানি যে ক্লামাইডোমোনাস, এই ক্লামাইডোমোনাস কিন্তু কোথায় আসছে, ক্লামাইডোমোনাস কিন্তু আসছে আমাদের প্রোটিস্টার ক্ষেত্রে, ঠিক আছে। প্রোটিস্টার মধ্যে কিন্তু চলে আসছে আমাদের ক্লামাইডোমোনাস। তাহলে প্রোটিস্টা, ঠিক আছে, এই প্রোটিস্টার মধ্যে ক্লামাইডোমোনাসটা কিন্তু চলে আসছে। বাকি যেগুলো রাজ্যের কথাগুলো আমরা জানি যে প্ল্যান্টি হচ্ছে যেটা আমরা প্ল্যান্ট কিংডম বলছি, তারপরে উদ্ভিদ জগৎ যেটাকে আমরা বলছি। তার সঙ্গে সঙ্গে এই প্ল্যান্টিদের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এরা কিন্তু অটোট্রপিক, তার মানে এরা কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারছে, ঠিক আছে। এবং ছত্রাক কিন্তু সেক্ষেত্রে একদম উল্টো, ছত্রাক কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারছে না, তার কারণ ছত্রাকের ক্ষেত্রে কোনো রকম কোনো ক্লোরোফিল কিন্তু আমরা দেখতে পাবো না, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 19 বলছে ড্যাশ হলো একটি ট্রেস উপাদান। এই ট্রেস উপাদান মানে কি? ট্রেস উপাদান কথাটার অর্থ হচ্ছে কি? ট্রেস উপাদান মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের কম প্রয়োজন হচ্ছে, ঠিক আছে। মাইনর এলিমেন্ট, কম প্রয়োজন হচ্ছে, ঠিক আছে। মাইনর এলিমেন্ট যেটা আমাদের ক্ষেত্রে কম প্রয়োজন হচ্ছে। তাহলে অপশন এ তে দিয়েছে দেখো সোডিয়াম, অপশন বি তে দেওয়া রয়েছে দেখো ফসফরাস, অপশন সি তে দেওয়া রয়েছে দেখো ম্যাগনেসিয়াম এবং অপশন ডি তে দেওয়া রয়েছে কার্বন, ঠিক আছে। তাহলে ট্রেস উপাদান কোনটা হবে? তাহলে আমরা জানি যে কার্বন যেটা হচ্ছে যে কোনো আমাদের কিন্তু হাইড্রোকার্বন, আমরা দেখলাম যে আমাদের আগের ক্লাসেও আমরা দেখলাম যেখানে কি হচ্ছে না, যেখানে শর্করা তৈরি করতে গেলে কার্বন লাগছে, প্রোটিন তৈরি করতে গেলেও সেখানে কিন্তু তোমাদের কার্বনের প্রয়োজন। তার মানে আমাদের যে বডি স্ট্রাকচার সেটা কিন্তু কার্বন ছাড়া কিন্তু খুবই অসম্পূর্ণ, ঠিক আছে। কার্বন কিন্তু একদম মোস্ট হচ্ছে কি আমরা দেখতে পাবো আমাদের শরীরের মধ্যে বেশিরভাগ রয়েছে কার্বন, ঠিক আছে। ম্যাগনেসিয়ামও কিন্তু একটা জরুরি উপাদান, এটা কিন্তু আমরা প্ল্যান্টের ক্ষেত্রে যদি দেখি যে ম্যাগনেসিয়াম কিন্তু কি হয়ে যাচ্ছে, ম্যাগনেসিয়াম কিন্তু ক্লোরোফিলের যে গঠন সেক্ষেত্রে আমরা তার কেন্দ্রীয় যে পরমাণুটা সেটা দেখবো আমরা ম্যাগনেসিয়াম রয়েছে, ঠিক আছে। ক্লোরোফিলের গঠন দেখতে পেলে আমরা দেখবো যে সেখানে কিন্তু ম্যাগনেসিয়াম কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। ফসফরাস, আমরা জানি ফসফরাস কিন্তু আমাদের হাড় এবং দাঁতের গঠনের জন্য খুবই উপকারী এবং এটা কিন্তু খুব প্রয়োজন ফসফরাস, ঠিক আছে। এই সোডিয়ামটা কিন্তু আমাদের দেখবো এটা কিন্তু আমাদের খুব কম পরিমাণে প্রয়োজন হচ্ছে, তাহলে সোডিয়াম হয়ে যাচ্ছে এখানে কিন্তু ট্রেস এলিমেন্ট, ঠিক আছে। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের মনে রাখতে হবে, অপশন এটা হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমাদের কাছে, কি রয়েছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 20 বলছে কেট আর পোর্টার, কে আর পোর্টার তিনি কোন কোষ অঙ্গাণু আবিষ্কার করেছিলেন? কে আর পোর্টার তিনি কোন কোষ অঙ্গাণু আবিষ্কার করেছিলেন? তাহলে দেখো বলছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অপশন বি তে বলছে দেখো প্লাস্টিড, অপশন সি তে বলেছে সেন্ট্রোজোম আর অপশন ডি তে দেওয়া রয়েছে দেখো কোষ প্রাচীর। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, কে আর পোর্টার তিনি কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। আর বা যেটাকে আমরা বলছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর, ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেছিলেন। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে কে অবস্থান করছে? রাইবোজোম অবস্থান করছে। রাইবোজোমের অবস্থানের উপর ডিপেন্ড করে একে কিন্তু দুটো ভাগে আমরা ভাগ করতে পারছি, একটা হচ্ছে এসইআর এবং আরেকটা হচ্ছে আরইআর, তাই তো, আরইআর, তার মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে যে সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলোর উপরে রাইবোজোম অবস্থান করছে সেগুলোকে আমরা বলছি আরইআর, রাফ এন্ডোপ্লাজমিক, আর যেগুলোর উপরে অবস্থান করছে না সেগুলোকে আমরা বলছি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে আরইআর এগুলো কি করছে, এগুলো প্রোটিন সংশ্লেষে কিন্তু সাহায্য করছে, এগুলো প্রোটিন সংশ্লেষে, এবং এগুলো আমরা দেখবো যে স্টেরয়েড সংশ্লেষে সাহায্য করছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। এরপর রয়েছে আমরা দেখবো যে প্লাস্টিড, ঠিক আছে। প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এই সমস্ত প্লাস্টিড গুলো রয়েছে যেটা কিন্তু কি করছে না, সালোক সংশ্লেষে কিন্তু সাহায্য করছে। সেন্ট্রোজোম কি রয়েছে? সেন্ট্রোজোম রয়েছে আমাদের জানি কোষ বিভাজনের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কোষ অঙ্গাণু এই সেন্ট্রোজোম, ঠিক আছে। এবং এটা কিন্তু একদম মনে রাখতে হবে যে অ্যানিমাল সেলের মধ্যে কিন্তু সেন্ট্রোজোম পাওয়া যাচ্ছে, প্ল্যান্ট সেলের মধ্যে কিন্তু কোনো রকম সেন্ট্রোজোম পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। আর কোষ প্রাচীর তো আমরা জানি যে এটা কিন্তু একমাত্র
প্ল্যান্টদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে কোষ প্রাচীর, অ্যানিমাল সেলে কোষ প্রাচীর বা সেল ওয়াল কিন্তু থাকছে না। তাহলে এটা হচ্ছে প্ল্যান্ট স্পেসিফিক। প্ল্যান্ট স্পেসিফিক এবং সেন্ট্রোজোম আমরা বলবো যে অ্যানিমাল স্পেসিফিক। ঠিক আছে, ঠিক আছে, অ্যানিমাল স্পেসিফিক এবং প্ল্যান্ট স্পেসিফিক দুটো মনে রাখতে হবে। সেল ওয়ালটা শুধুমাত্র প্ল্যান্ট সেলে দেখা যাচ্ছে, আর সেন্ট্রোজোম শুধুমাত্র অ্যানিমাল সেলে দেখা যাচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? কোয়েশ্চেন নাম্বার 21 বলা হচ্ছে কার্বোহাইড্রেটের সরল রূপটি হলো, তার মানে কার্বোহাইড্রেটের একদম সবচেয়ে ক্ষুদ্রতম অণুটা কি সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আগের ক্লাসে আমরা যেমন দেখলাম যে প্রোটিনের একদম সরলতম বা সিম্পলেস্ট ফর্ম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, তেমন এখানে আমাদেরকে বলতে হবে যে কার্বোহাইড্রেট একদম সিম্পলেস্ট ফর্মটা কি। তাহলে দেখো বলছে অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, মনোস্যাকারাইড নাকি কোনোটাই নয়। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? দেখো রাইট অ্যান্সার এখানে আমরা বলবো যে মনোস্যাকারাইড। এই মনোস্যাকারাইড হয়ে যাচ্ছে কিন্তু, মনোস্যাকারাইড হয়ে যাচ্ছে কিন্তু কার্বোহাইড্রেট একদম সিম্পলেস্ট ফর্ম, তার মানে একদম সরল অণুটা হয়ে যাচ্ছে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডের উদাহরণ আমরা লিখতে পারি যেটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ, এই গ্লুকোজ মনে রাখতে হবে আমাদের কিন্তু ইনস্ট্যান্ট এনার্জিতে হেল্প করছে, ইনস্ট্যান্ট এনার্জি। ঠিক আছে, আমরা গরমকালে কোথাও থেকে ফিরে এলে আমাদের যখন এনার্জি ল্যাক করে বা প্রচুর পরিমাণে আমাদের ঘাম বেরিয়েছে, তখন আমরা কিন্তু গ্লুকন ডি খাচ্ছি। এই গ্লুকন ডির মধ্যে কি থাকছে? গ্লুকোজ থাকছে। বা খেলোয়াড়রা দেখবে খেলার সময় কিন্তু এনার্জি ড্রিঙ্ক খাচ্ছেন, তার মধ্যে থেকে তাহলে কি থাকছে? এই গ্লুকোজ থাকছে। গ্লুকোজ কিন্তু আমাদের ইনস্ট্যান্ট এনার্জি পেতে কিন্তু সাহায্য করছে। এবং এইগুলো দেখো এরপরে রয়েছে দেখো পলিস্যাকারাইড, তার মানে কিন্তু যখন আমরা দেখব যে এই গ্লুকোজের বা হচ্ছে মনোস্যাকারাইড গুলো যখন 10টার বেশি থাকছে, 10টা অণুর বেশি যখন থাকছে, 10টার বেশি যখন অণু থাকছে, তখন আমরা বলছি কি? সেটাকে পলিস্যাকারাইড বলছি। ঠিক আছে, মনোস্যাকারাইড হচ্ছে একদম সিম্পলেস্ট। এরপরে আসবে ডাইস্যাকারাইড, তার মানে যেখানে দুটো দেখবো আমরা মনোস্যাকারাইড থাকছে, সেটাকে আমরা বলবো ডাইস্যাকারাইড। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি সুক্রোজ। সুক্রোজ কিন্তু ডাইস্যাকারাইডের উদাহরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই সুক্রোজ মানে কি? আমরা যেটা হচ্ছে আমাদের যেটা আমরা চিনি বলছি, ঠিক আছে, চিনি খাচ্ছি, সেটাই কিন্তু সুক্রোজ, তাহলে সেটা হচ্ছে ডাইস্যাকারাইডের উদাহরণ। এরপরে আসছে আমরা দেখবো যে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড মানে এখানে কিন্তু 3টে থেকে 9টা পর্যন্ত আমরা দেখবো যে মনোস্যাকারাইডের অণু থাকছে। ঠিক আছে, সেটাকে আমরা বলছি অলিগোস্যাকারাইড। এবং তারপরে থাকছে আমরা দেখবো যে 10এর বেশি যখন চলে যাচ্ছে তখন যেটাকে আমরা বলছি পলিস্যাকারাইড। ঠিক আছে, এই পলিস্যাকারাইডের মধ্যে আমরা চলে আসছে এই কার্বোহাইড্রেট আমরা বলবো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। কোয়েশ্চেন নাম্বার 22 কি বলছে? মস্তিষ্ক ড্যাশ পর্দা দ্বারা সুরক্ষিত থাকে। তাহলে মস্তিষ্কের পর্দার নাম কি বা মস্তিষ্কের আবরণের নাম কি সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। অপশন এ তে বলছে দেখো প্লুরা, অপশন বি তে বলছে পেরিকার্ডিয়াম, অপশন সি তে বলছে মেনিনজেস, অপশন ডি বলছে কোনোটাই নয়। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? মস্তিষ্কের আবরণের নাম আমরা জানি যেটা হচ্ছে অপশন সি মেনিনজেস। মেনিনজেস হয়ে যাচ্ছে মস্তিষ্কের আবরণ। পেরিকার্ডিয়াম তাহলে কিসের আবরণ? পেরিকার্ডিয়াম হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড। ঠিক আছে, হার্ট বা হৃৎপিণ্ডের আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম। এবং প্লুরা হয়ে যাচ্ছে কিসের? না, প্লুরা আমরা জানি যে লাংস। ঠিক আছে, লাংসের যে আমাদের আবরণ, লাংসের যে আবরণ সেটা হয়ে যাচ্ছে কিন্তু প্লুরা। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই যে মেনিনজেস, এটা কিন্তু 3টে লেয়ার থাকছে। ঠিক আছে, মেনিনজেসের 3টে লেয়ার থাকছে। কি কি আমরা জানি? মেনিনজেসের 3টে লেয়ার হয়ে যাচ্ছে ডুরা ম্যাটার, পাই ম্যাটার এবং অ্যারকানয়েড ম্যাটার। এই 3টে লেয়ার কিন্তু থাকছে বা ত্রিস্তরীয় আমরা বলতে পারি মেনিনজেস। একই রকম ভাবে পেরিকার্ডিয়াম কিন্তু আমরা জানি পেরিকার্ডিয়ামের কিন্তু স্তর রয়েছে। ঠিক আছে, মায়োকার্ডিয়াম রয়েছে। তো এরকম ভাবে কিছু কিছু স্তর রয়েছে। তো পেরিকার্ডিয়ামের এবং প্লুরা কিন্তু লাংসের, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসছি আমরা। ওকে, কোয়েশ্চেন নাম্বার 23 বলছে কি ডায়রিয়া রোগের প্যাথোজেনটির নাম কি? প্যাথোজেন মানে হচ্ছে জীবাণু। ঠিক আছে, ডায়রিয়া রোগের তাহলে প্যাথোজেন বা ডায়রিয়া রোগের জীবাণুটির নাম কি? অপশনগুলো দেখে নাও। বলছে নিসেরিয়া গনোরিয়া, অপশন বি তে বলছে ই কোলি, অপশন সি বলছে ভিব্রিও কলেরি এবং অপশন ডি তে বলেছে সালমোনেলা টাইফি। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? আমাদেরকে বলেছে ডায়রিয়া। তাহলে ডায়রিয়ার জন্য কে কে আমাদেরকে ডায়রিয়া রোগটার জন্য কে হচ্ছে মানে তার প্যাথোজেনটির নাম কি, কে সাহায্য করছে বলতে গেলে বা কে দায়ী? ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে ডায়রিয়া রোগের জন্য দায়ী হচ্ছে এই ই কোলাই, যেটা আমাদের কিন্তু অন্ত্রের মধ্যে থাকছে। এটা কিন্তু একটা গুড ব্যাকটেরিয়া। ঠিক আছে, কিন্তু এই ই কোলাই কিন্তু আবার ডায়রিয়া রোগের জন্য কিন্তু দায়ী। আর এর সঙ্গে আরেকটা থাকে যেটাকে আমরা বলবো যে রোটা ভাইরাস। ঠিক আছে, রোটা ভাইরাস থাকছে, এটাও কিন্তু ডায়রিয়া রোগের জন্য দায়ী।
ঠিক আছে। তাহলে ই কোলাই হচ্ছে কি একটা ব্যাকটেরিয়া যেটা আমাদের অন্ত্রে থাকছে, ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রের যে সংযোগস্থল সেই জায়গাতে কিন্তু এই ই কোলাই অবস্থান করছে, এবং ই কোলাই কিন্তু আমাদের ভিটামিন B12 সংশ্লেষে কিন্তু সাহায্য করে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে ডায়রিয়া রোগের জন্য কিন্তু দায়ী হচ্ছে ই কোলাই ব্যাকটেরিয়া। এই সালমোনেলা টাইফি আমরা জানি যে টাইফয়েড, ঠিক আছে, টাইফয়েড রোগের জন্য দায়ী হচ্ছে সালমোনেলা টাইফি। ঠিক আছে, সালমোনেলা টাইফি হচ্ছে টাইফয়েড রোগের জন্য দায়ী, এবং ভিব্রিও কলেরি যেটাকে আমরা বলবো যে কলেরা, ঠিক আছে, কলেরা রোগের জন্য দায়ী হচ্ছে ভিব্রিও কলেরি। আর নিশেরিয়া গনোরিয়া হচ্ছে গনোরিয়া যেটা রোগ রয়েছে আমাদের একটা একটু সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, ঠিক আছে, এসটিডি আমরা বলবো, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। একটা হচ্ছে গনোরিয়া, এই গনোরিয়ার জন্য কিন্তু দায়ী হচ্ছে, এটাকে আমরা এসটিডি লিখে দিলাম, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 24 কি বলছে? আচ্ছা, বলছে দেখো সালোক সংশ্লেষকারী অঙ্গটি হলো, বা সালোক সংশ্লেষ কোথায় হচ্ছে? বলছে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট নাকি উপরের সব কটি। তাহলে সালোক সংশ্লেষ কোথায় হচ্ছে? সালোক সংশ্লেষের জন্য আমাদের জানি প্রয়োজনীয় উপাদান হচ্ছে কি ক্লোরোফিল। ক্লোরোফিল যার কাছে থাকছে সেই কিন্তু সালোক সংশ্লেষ করতে পারছে। তাহলে অবশ্যই করে এখানে আমরা দেখবো যে ক্লোরোপ্লাস্ট যেটা রয়েছে, এই ক্লোরোপ্লাস্টকে আমরা বলবো সালোক সংশ্লেষের জন্য দায়ী বা সালোক সংশ্লেষে সাহায্যকারী, এবং এই ক্লোরোপ্লাস্টকে আমরা বলতে পারি যে সুগার ফ্যাক্টরি অফ সেল। ঠিক আছে, সুগার ফ্যাক্টরি অফ সেল কিন্তু আমরা একে বলতে পারি। ঠিক আছে, তার কারণ এখানেই কিন্তু আমাদের গ্লুকোজটা ফরমেশন হচ্ছে এবং সালোক সংশ্লেষ করছে। ঠিক আছে, লিউকোপ্লাস্ট থাকছে তার সঙ্গে যেটা হচ্ছে কালারলেস প্লাস্টিড। ঠিক আছে, কালারলেস প্লাস্টিড, কালারলেস প্লাস্টিডকে আমরা বলবো লিউকোপ্লাস্ট। ঠিক আছে, লিউকোপ্লাস্ট হচ্ছে কালারলেস প্লাস্টিড, এবং তার সঙ্গে সঙ্গে ক্রোমোপ্লাস্ট হচ্ছে কিন্তু গ্রিন ছাড়া যে অন্যান্য যে কালারগুলো হচ্ছে, যেমন রেড, ইয়েলো, এই সমস্ত যে কালারগুলো হচ্ছে সেগুলোর জন্য কিন্তু দায়ী হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্ট। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের? কোয়েশ্চেন নাম্বার 25 বলছে মানুষের লালা রসের পিএইচ হলো। ঠিক আছে, আমরা জানি যে পিএইচ ভ্যালু কি হচ্ছে না, পিএইচ ভ্যালু দিয়ে আমরা কিন্তু কি করছি না, অ্যাসিডিক বা হচ্ছে বেসিক, এটা কিন্তু আমরা কোনো একটা তরল, সেটা হচ্ছে অ্যাসিডিক নাকি বেসিক, সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারছি এই পিএইচ ভ্যালু দিয়ে। তাহলে বলছে মানুষের লালা রসের পিএইচ, ঠিক আছে, আমরা জানি যে ক্ষেত্রে 7 হচ্ছে পশম, 7-এর থেকে যত আমরা উপরের দিকে যেতে থাকবো এটা হচ্ছে বেসিক তখন হয়ে যাবে। ঠিক আছে, বা হচ্ছে ক্ষারীয় হয়ে যাবে, এবং 7-এর থেকে যত কম যেতে থাকবে সেক্ষেত্রে এটাকে আমরা বলবো যে অ্যাসিডিক। ঠিক আছে, ঠিক আছে, অ্যাসিডিক বলবো, অ্যাসিডিক এবং বেসিক। তাহলে 7-এর থেকে যত কমতে থাকবে তখন অ্যাসিডিক হয়ে যাবে, আর 7-এর থেকে যত উপরের দিকে যেতে থাকবে তখন বেসিক হয়ে যাচ্ছে। তাহলে মানুষের লালা রসের পিএইচ কত? ঠিক আছে, তাহলে দেখো বলছে 7 to 7.8, 6 to 7, 7 to 8.6 নাকি 6.2 to 7.6। তাহলে আমরা দেখবো যে মানুষের লালা রসের যে পিএইচ সেটা কিন্তু হয়ে যাচ্ছে অপশন ডি, 6.2 to 7.6। তার মানে দেখো এটাকে আমরা অ্যাসিডিক বলতে পারবো। ঠিক আছে, 6.2 to 7.6, তার মানে মোটামুটি এই দিকে থাকছে, তাহলে এইরকম জায়গাতে থাকবে, তাহলে এটাকে আমরা কিন্তু অ্যাসিডিক বলতে পারবো। ঠিক আছে, কিছুটা অ্যাসিডিক, তার মানে হচ্ছে ঈষৎ আমলিক আমরা এটাকে বলতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, মাছের লিভার অয়েল বা যেটাকে আমরা কড লিভার অয়েল বলছি, এই কড লিভার অয়েলের মধ্যে নিচের কোন ভিটামিনটি থাকে? তার মানে কড লিভার অয়েল কোন ভিটামিনের উৎস সেটা কিন্তু আমাদেরকে বলতে হবে এখানে। তাহলে দেখো অপশন এ তে বলছে ভিটামিন এ, অপশন বি তে বলছে ভিটামিন এ এবং ভিটামিন ডি, এবং অপশন সি তে বলছে ভিটামিন সি, অপশন ডি তে বলছে ভিটামিন ডি। তাহলে কড লিভার অয়েলের মধ্যে কোন ভিটামিন পাওয়া যায়? তাহলে রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার কিন্তু অবশ্যই করে এখানে আমাদের হয়ে যাবে অপশন বি, ভিটামিন এ এবং ভিটামিন ডি কিন্তু এখানে আমরা দেখবো যে কড লিভার অয়েলের মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ভিটামিন এ এবং ভিটামিন ডি আমি কিন্তু আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে ভিটামিনের যে রাসায়নিক নামগুলো এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে অভাবজনিত লক্ষণগুলো সেগুলো কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। ভিটামিন এ হচ্ছে রেটিনল, ভিটামিন ডি হচ্ছে কি ক্যালসিফেরল, এবং ভিটামিন সি হচ্ছে আমরা জানি যে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন এ কি করছে আমাদের কি করছে না জেরপ্থ্যালমিয়া, ঠিক আছে, জেরপ্থ্যালমিয়া রোগ প্রতিরোধ করছে। ঠিক আছে, টোড স্কিন এই সমস্ত প্রতিরোধ করছে, চোখের যে রাতকানা রোগ বা নিকটালোপিয়া যেটা বলছি সেটা প্রতিরোধ করছে। যেহেতু জেরপ্থ্যালমিয়া প্রতিরোধ করছে সেজন্য ভিটামিন এ কে বলা হচ্ছে অ্যান্টি জেরপ্থ্যালমিক ফ্যাক্টর। ভিটামিন ডি কি প্রতিরোধ করছে? আমাদের
ছোটদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে রিকেট রোগ প্রতিরোধ করছে, এবং বড়দের ক্ষেত্রে আমরা জানি যে অস্টিওম্যালেসিয়া, ঠিক আছে, বা বোন ডিকে, যেটা হচ্ছে আমাদের কি বলবো না হাড়ের ক্ষয়, সেটা প্রতিরোধ করছে। তো সেই জন্য ভিটামিন ডি কে আমরা বলবো অ্যান্টি র্যাকাইটিক ফ্যাক্টর। ভিটামিন সি কি প্রতিরোধ করছে? স্কারভি রোগ প্রতিরোধ করছে। তো সেই জন্য ভিটামিন সি কে বলা হচ্ছে অ্যান্টি স্করবিউটিক ফ্যাক্টর। এই সমস্ত জিনিসগুলো একটু ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 27 বলছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিচের কোনটি সংশ্লেষ করতে সাহায্য করছে? তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আমরা কিন্তু একটু আগে কিন্তু দেখেছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি। আমরা বললাম যে এখানে ইআর থাকছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা হচ্ছে আমাদের বিজ্ঞানী পোর্টার আবিষ্কার করলেন, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হচ্ছে কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। তাহলে এই স্মুথ আর রাফের মধ্যে ডিফারেন্সটা কি না, এই রাফ যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর মধ্যে কি থাকছে? রাইবোজোম থাকছে, ঠিক আছে। রাইবোজোম হচ্ছে থাকছে, তাহলে রাইবোজোম থাকার জন্য এটাকে আমরা বলছি আরইআর বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কিন্তু কোনো রকম রাইবোজোম কিন্তু এখানে উপস্থিত থাকছে না। তাহলে দেখো এখানে আমাদেরকে বলেছে যে কি বলছে না এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিচের কোনটি সংশ্লেষ করতে সাহায্য করে? অপশন দিয়েছে দেখো প্রোটিন, কার্বোহাইড্রেট, ঠিক আছে, দেন বলছে স্টেরয়েড, এবং কোনোটাই নয়। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে স্টেরয়েড, ঠিক আছে। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে স্টেরয়েড, ঠিক আছে। অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এই যে দেখো যেটা হচ্ছে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাই কিন্তু স্টেরয়েডকে সিনথেসিস করছে, স্টেরয়েড সংশ্লেষ করছে। আর যেহেতু এখানে রাইবোজোম উপস্থিত থাকছে, এই রাইবোজোম কিন্তু কি করছে না প্রোটিন সংশ্লেষে সাহায্য করছে। সেই জন্য আমরা রাইবোজোমকে বলবো প্রোটিন ফ্যাক্টরি অফ সেল, রাইবোজোমকে বলবো আমরা প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। আর শুধুমাত্র যেহেতু এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাই দিয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে ডিভয়েড অফ রাইবোজোম, তার মানে রাইবোজোম থাকছে না যার মধ্যে, সেটাকেই আমরা শুধুমাত্র লিখবো। তার মানে এটাই হচ্ছে এর অ্যাকচুয়াল ফর্মটা, এসইআর বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অ্যাকচুয়াল ফর্ম, ঠিক আছে। তো সেই জন্য এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করছে না স্টেরয়েড গুলোকে সিনথেসিস করছে, এবং যেহেতু আরইআর এর মধ্যে রাইবোজোম রয়েছে, এই রাইবোজোমটাই কিন্তু প্রোটিন সংশ্লেষে সাহায্য করছে। তো সেই জন্য প্রোটিন ফ্যাক্টরি অফ সেল আমরা কাকে বলবো? রাইবোজোমকে বলবো, ঠিক আছে। একটুখানি মাথায় রাখার চেষ্টা করবে জিনিসটা, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 28 বলছে কোন কোষ অঙ্গাণু একটি কোষের অনেক বিষকে ডিটক্সিফাই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তার মানে কোষের মধ্যে যে সমস্ত টক্সিক মেটেরিয়াল গুলো থাকছে বা বিজাতীয় পদার্থগুলো থাকছে যেটা কিনা কোষের জন্য ক্ষতিকর, সেগুলোকে ডিটক্সিফাই করছে বা সেগুলোকে পরিষ্কার করতে সাহায্য করছে, কোষের মধ্যে থেকে বের করে দিতে সাহায্য করছে কোন কোষ অঙ্গাণু? দেখো বলছে গলগি বডি, লাইসোজোম, নিউক্লিয়াস, কোষ গহ্বর। কোনটা হবে রাইট অ্যান্সার এখানে? আমরা জানি যে কোষের মধ্যে কোনো বিজাতীয় বস্তুর অনুপ্রবেশ ঘটলে সেটাকে কে পরিষ্কার করে দিচ্ছে? লাইসোজোম, ঠিক আছে। এর মধ্যে আমরা জানি যে সেই আর্দ্র বিশ্লেষক উৎসেচক গুলো থাকছে, ঠিক আছে, লাইসোজোমের মধ্যে। এই লাইসোজোমকে আমরা বলছি যে সুইসাইডাল ব্যাগ বা হচ্ছে অ্যাটম বম অফ সেল, ঠিক আছে। অ্যাটম বম অফ সেল আমরা বলবো এটাকে, বা আমরা বলবো সুইসাইডাল ব্যাগ, ঠিক আছে। মনে রাখতে হবে এই জিনিসগুলো। তার সঙ্গে সঙ্গে দেখো বাকিগুলো যেগুলো রয়েছে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। নিউক্লিয়াস হচ্ছে কি? ব্রেন অফ সেল, ঠিক আছে, ব্রেন অফ সেল আমরা একে বলবো। ওকে, নেক্সট বলবো দেখো কোষ গহ্বর বা ভ্যাকুয়ালকে আমরা কি বলবো? স্টোর হাউস অফ সেল, ঠিক আছে, স্টোর হাউস অফ সেল একে আমরা বলবো। এবং গলগি বডিজকে বলবো ট্রাফিক পুলিশ অফ সেল, ঠিক আছে, ট্রাফিক পুলিশ অফ সেল। এই জিনিসগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, এগুলো কিন্তু নামগুলো অনেক সময় আমাদের এক্সামে দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে কাকে কি বলছি? যেমন গলগি বডিকে আমরা বললাম ট্রাফিক পুলিশ অফ সেল, লাইসোজোমকে বলছি অ্যাটম বম অফ সেল বা সুইসাইডাল ব্যাগ বলবো আমরা এটাকে, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যেটা আত্মঘাতী থলি আমরা বলে থাকি, ঠিক আছে, আত্মঘাতী থলি বলে থাকি আমরা বাংলাতে। নিউক্লিয়াসকে আমরা কি বলছি? ব্রেন অফ সেল বা কোষের মস্তিষ্ক, এবং কোষ গহ্বরকে বলবো স্টোর হাউস অফ সেল বা কোষের স্টোর হাউস। যত রকম মানে অপ্রয়োজনীয় পদার্থগুলো কিন্তু এই কোষ গহ্বরের মধ্যেই জমা থাকে, ঠিক আছে। কোষ গহ্বরটা কিন্তু
প্রমিনেন্টলি দেখা যায় বা সবচেয়ে বেশি করে দেখা যায় হচ্ছে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে, ঠিক আছে। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কোষ গহ্বরটা কিন্তু সবচেয়ে বেশি করে দেখা যায়, অ্যানিমাল সেলেও দেখা যায়, কিন্তু অ্যানিমাল সেলের থেকে প্রমিনেন্টলি দেখা যায় প্ল্যান্ট সেলের ক্ষেত্রে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসছি। আজকের সেটের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 29 কি বলছে দেখো, বলছে নিচের কোন ক্যারিওকাইনোসিস দশায় স্টেম বডি হতো, এটা ঠিক আছে, এটা স্টেম বডি হবে, একটু তোমরা কারেকশন করে নেবে, স্টেম বডি নয় স্টেম বডি, ঠিক আছে, স্টেম বডি গঠিত হয়, ঠিক আছে। নিচের কোন ক্যারিওকাইনোসিস দশায় স্টেম বডি গঠিত হয়, এই ক্যারিওকাইনোসিসটা কি সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। যে টার্মটা দেওয়া রয়েছে ক্যারিওকাইনোসিস, তার মানে কি ক্যারিওকাইনোসিস মানে হচ্ছে যখন আমাদের নিউক্লিয়াসের বিভাজন ঘটছে সেটাকে আমরা বলছি ক্যারিওকাইনোসিস, ঠিক আছে। সাইটোকাইনেসিস হচ্ছে যখন আমাদের সাইটোপ্লাজমের বিভাজন ঘটছে সেটাকে আমরা বলছি সাইটোকাইনেসিস, আর ক্যারিওকাইনোসিস হচ্ছে যখন আমাদের নিউক্লিয়াসের বিভাজন ঘটছে, ঠিক আছে। ডিভিশন অফ নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াস আমরা বলবো ডিভিশন অফ, তাহলে এটাকে বলছি ক্যারিওকাইনোসিস। এবং এখানে অপশনগুলো দেওয়া রয়েছে দেখো, অ্যানাফেজ, মেটাফেজ, টেলোফেজ এবং প্রোফেজ। তাহলে স্টেম বডি গঠিত হচ্ছে আমাদের কোন দশাতে, স্টেম বডি গঠিত হচ্ছে আমরা দেখবো যে অ্যানাফেজ যে দশাটা রয়েছে এই অ্যানাফেজ দশাতে কিন্তু আমরা দেখবো যে স্টেম বডি গঠিত হচ্ছে। আমরা জানি চারটে দশা রয়েছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে এই অ্যানাফেজ দশাতেই কিন্তু এখানে আমরা দেখবো যে স্টেম বডি গঠিত হচ্ছে, এবং সবচেয়ে মনে রাখতে হবে যে অ্যানাফেজটাই কিন্তু শর্টেস্ট ফেজ, ঠিক আছে। তার মানে সবচেয়ে ক্ষণস্থায়ী বা সবচেয়ে কম সময়ের জন্য স্থায়ী হচ্ছে কোন দশাটা, সেটা হচ্ছে আমাদের অ্যানাফেজ দশাটা, ঠিক আছে। এবং সবচেয়ে এলংগেটেড বা সবচেয়ে বেশিক্ষণ স্থায়ী হচ্ছে কোনটা, প্রোফেজ, ঠিক আছে। প্রোফেজ হচ্ছে সবচেয়ে এলংগেটেড, এলংগেটেড ফেজ হচ্ছে কি না প্রোফেজ, ঠিক আছে। আর টেলোফেজ কিন্তু সবার শেষে আসছে, টেলোফেজটা হচ্ছে সবার শেষে দেখা যাচ্ছে। এবং মনে রাখতে হবে এই টেলোফেজ কিন্তু প্রোফেজের ঠিক উল্টো দশা ঘটনা কিন্তু দেখা যাচ্ছে টেলোফেজে। তার মানে প্রোফেজে যেই ঘটনাগুলো দেখা যাচ্ছে তার ঠিক উল্টো ঘটনাগুলো দেখা যায় টেলোফেজে। এবং মেটাফেজ হচ্ছে কিন্তু সবচেয়ে প্রমিনেন্টলি ক্রোমোজোমগুলোকে কিন্তু অবজার্ভ করা যায়, ঠিক আছে। এই মেটাফেজ মনে রাখতে হবে ক্রোমোজোমগুলোকে কিন্তু আর অবজার্ভ, ঠিক আছে, ক্রোমোজোমস আর অবজার্ভ, ঠিক আছে। এই টেলোফেজ বা এই মেটাফেজ দশার মধ্যে কিন্তু ক্রোমোজোমগুলোকে সবচেয়ে ভালোভাবে বোঝা যায়, ঠিক আছে, সবচেয়ে ভালোভাবে বোঝা যায়। এগুলো থেকেই কিন্তু কোয়েশ্চেন আসবে। এগুলো যেগুলো তোমাদের আমি লিখে দিচ্ছি সেগুলো একটু ভালো করে নোট ডাউন করে রাখার চেষ্টা করবে। যেটা আমাদের ক্যারিওকাইনেসিসের মধ্যে সবচেয়ে এলংগেটেড ফেজ হচ্ছে প্রোফেজ, সবচেয়ে শর্টেস্ট বা সবচেয়ে ক্ষণস্থায়ী দশা আমরা বলবো শর্টেস্ট ফেজ হচ্ছে এনাফেজ, ক্রোমোজোম গুলোকে দেখার জন্য সবচেয়ে ভালো হচ্ছে মেটাফেজ দশাটা, এবং প্রোফেজের ঠিক বিপরীত দশা বা প্রোফেজের একদম অপোজিট ঘটনাগুলো দেখা যাচ্ছে কোথায়, টেলোফেজে। এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। চলো আমাদের আজকের সেটের লাস্ট কোয়েশ্চেন, লাস্ট বাট নট লিস্ট কি রয়েছে আমাদের কাছে দেখে নেই। কোয়েশ্চেন নাম্বার 30 কি বলছে আমাদের, সাধারণ শর্করা থেকে জটিল শর্করা গঠনে জড়িত কোষাঙ্গাণু। অপশনগুলো আমাদের কি কি দিয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, প্লাস্টিড এবং গলগি বডিজ। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, তাহলে আমরা দেখবো যে সরল শর্করা, তার মানে আমরা কি বললাম একটু আগে আমরা শর্করা নিয়ে আলোচনা করছিলাম, যেখানে কিন্তু কি হচ্ছে না সিম্পলেস্ট ফর্ম, আমরা সেখানে দেখলাম গ্লুকোজ, গ্লুকোজ হচ্ছে একদম সিম্পলেস্ট ফর্ম বা মনোস্যাকারাইড। সেখান থেকে কি হচ্ছে না ধীরে ধীরে আমরা কিন্তু পলিস্যাকারাইডের দিকে এগিয়ে যাচ্ছি বা জটিল শর্করার দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে এইটাতে আমাদেরকে হেল্প করছে কিন্তু গলগি বডিজ, ঠিক আছে। অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। এই গলগি বডিজ কিন্তু আমাদেরকে হেল্প করছে। বাকিগুলো কিন্তু আমরা একটু আগে আলোচনা করলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর নিয়ে আমরা আলোচনা করেছি, রাইবোজোম আমরা বলেছি যে প্রোটিন ফ্যাক্টরি অফ সেল, এবং প্লাস্টিডকেও আমরা বললাম কিন্তু যেটা ক্লোরোপ্লাস্ট রয়েছে এই ক্লোরোপ্লাস্টকে আমরা বললাম কি না সুগার ফ্যাক্টরি অফ সেল। তার কারণ ক্লোরোপ্লাস্ট কি করছে, আমাদের সালোক সংশ্লেষে সাহায্য করছে, ফটোসিনথেসিসে হেল্প করছে, এবং সেখান থেকে কিন্তু আমরা জানি ফটোসিনথেসিসের পরে প্ল্যান্ট কি করছে, সেখান থেকে গ্লুকোজ জাতীয় একটা খাবার তৈরি করছে। তো সেই জন্য এটাকে বলছি আমরা ক্লোরোপ্লাস্টকে স্পেসিফিক্যালি আমরা বলবো যে সুগার ফ্যাক্টরি অফ সেল। চলো তাহলে আজকে এই পর্যন্তই।
এখানে কিন্তু তোমাদের অবশ্যই করে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের অ্যান্সার কিটা দেওয়া রয়েছে প্রত্যেকটা সেটের মতোই। তোমরা কিন্তু নিজেরা এখান থেকে অ্যান্সারগুলো কিন্তু অ্যানালাইজ করতে পারবে, নিজেরা ভালো করে প্র্যাকটিস করতে পারবে। তো যেহেতু এক্সাম কিন্তু তোমাদের ধীরে ধীরে এগিয়ে আসছে, তো সেই জন্য সেটগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা ভালো করে রিভাইজ করতে থাকো, এবং অবশ্যই করে যেই সেটগুলো তোমাদের আলোচনা হয়ে যাচ্ছে বা ক্লাসগুলো যেগুলো হয়ে যাচ্ছে সেখান থেকে যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই করে আমাদেরকে জানাতে পারো। আমরা কিন্তু অবশ্যই করে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমাদের যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন করবে এই ক্লাসের ফ্রি পিডিএফস গুলো পাওয়ার জন্য, এবং লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখানে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সবার সঙ্গে। সবাই ভালো থাকবে, প্র্যাকটিস করতে থাকবে। টাটা, থ্যাংক ইউ।